মহানন্দার তীরে আরও এক নতুন সকাল। মালদা সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার প্রথম দিনের গৌড়ের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা। পৌঁছে গিয়েছিলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারেও। এর আগের ভিডিওটা যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিন এই সিরিজের প্রথম ভিডিও। তাহলে চলুন আবার বেরিয়ে পড়ি আদিনা আর গৌড়ের বাকি ট্যুরিস্ট স্পটগুলো এক্সপ্লোর করার উদ্দেশ্যে। ও হ্যাঁ, তার সাথে থাকছে মালদার বিখ্যাত মিষ্টি কানসাট আর রসকদম্ব কিনে বন্দে ভারতে করে কলকাতা ফেরার অভিজ্ঞতা। গুড মর্নিং, আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি পান্ডুয়া। আজকে কিন্তু গাড়ি ভাড়া করিনি, আজকে এখানে রথবাড়ি যাব। রথবাড়িতে গিয়ে ওখান থেকে অনেক শেয়ার গাড়ি ছাড়ে, সেই শেয়ার গাড়ি করে আর কি পান্ডুয়া চলে যাব। দাদা, পান্ডুয়ার গাড়ি কোথা থেকে পাবো? এই বাসগুলো? আর এই বাস ছাড়া আর কিছু যায় না? অটো কোথা থেকে ছাড়ে? পান্ডুয়ার গাড়ি কোথা? আমি একাই তো আছি। বসতে হবে পান্ডুয়া। ও, বসতে হবে? এটা কি পান্ডুয়া যাচ্ছে দাদা? কখন ছাড়বে? পান্ডুয়ার বাস পেয়ে গেছি, বাসে বসে গেছি। ওই রথবাড়ি থেকেই আপনারা পান্ডুয়ার বাস পেয়ে যাবেন। তো দেখি কত টাকা লাগে। এখানকার লোকাল বাস, এখান থেকে পান্ডুয়া 20 কিলোমিটার মতো। আশা করি হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটসে পৌঁছে যাব, আর টাকাটাও কম লাগবে। অটো পাওয়া যাচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অটোতে আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, আর বাস রানিং সার্ভিস। পান্ডুয়ায় নেমে গেছি। পান্ডুয়া বাস স্টপে নেমে এখন দরগা শরীফ যাচ্ছি। রথবাড়ি থেকে বাসে করে লাগলো হচ্ছে আধ ঘন্টা, আর 20 টাকা টিকিট। আমি দেখলাম গুগল ম্যাপে যে কটা লোকেশন আছে, মানে দরগা আছে, তারপরে আদিনা মসজিদ আছে, একলাখি সমাধিসৌধ আছে, এগুলো সব কাছাকাছির মধ্যে। তারপর টাইম থাকলে ডিয়ার পার্কেও যাব। রথবাড়ি থেকে বাসে করে এখানে চলে আসুন। এখানে এসে আপনারা টোটো রিজার্ভ করে নিতে পারেন, বা আপনারা ভেঙে ভেঙে টোটো ভাড়া করে করে আপনারা চলে যেতে পারেন। দরগা শরীফ যেখানে যাচ্ছি, এই দরগা শরীফ বানানো হয়েছিল 1400 শতকে। একজন সুফি সন্ত ছিলেন এখানে, হজরত মাকদুম, ওনার স্মৃতির উদ্দেশ্যে। তো উনি বেসিক্যালি সুফিজম স্প্রেড করায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলাতে। উনি এখানকার জনসাধারণের কাছে খুব পপুলার ছিলেন। সুফিজম অ্যাকচুয়ালি মানুষকে সহনশীলতা শেখায়। সুফিজমের বেসিকটাই হচ্ছে ডিভোশন টু গড, ভালোবাসা, এইগুলো আর কি। দরগার সামনে থেকে একটা টোটো নিয়ে নিলাম। এই টোটোটা করে আমি যাচ্ছি এখন আদিনা মসজিদে। এমনি ভাড়া 10 টাকা, বাট একা যাচ্ছি 30 টাকাতে যাচ্ছি। তো আপনারাও এটা করতে পারেন। আপনারা ফার্স্টে দরগা চলে আসবেন, দরগার বাইরে থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো করে আপনারা সোজা আদিনা মসজিদ চলে যাবেন। দরগা শরীফ থেকে আদিনা যাবার পথে দেখে নিয়েছিলাম একলাখি সমাধিসৌধ। মনে করা হয় 1500 শতকে 1 লাখ টাকা ব্যয় করে বানানো এই সৌধটি আসলে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ। চলে এসেছি আদিনা মসজিদে। এটা তৈরি করেছিলেন সুলতান সিকান্দার শাহ 1373 থেকে 1374 সালের মধ্যে। এখানে মেয়েদের নামাজ পড়ার জায়গা আছে ফার্স্ট ফ্লোরে, আর চারদিকে আছে অতিথিশালা বা গেস্ট হাউস। একসময় এটা এশিয়ার বৃহত্তম মসজিদ ছিল, মানে একটা পুরনো ঐতিহাসিক জায়গা। কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, ইভেন ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকাও অ্যালাউড না, ব্যাগও নিয়ে যাওয়া যাবে না। তো আমি সেই জন্য ঢুকছি না, কারণ আপনাদেরকে দেখাতে পারবো না। আপনার আরেকটা উল্লেখযোগ্য জিনিস হলো বহু হিন্দু দেবদেবীর মূর্তি এখানে ভেতরে দেখতে পাওয়া যায়। আদিনা মসজিদ বাইরে থেকে দেখে এবার যাচ্ছি আবার রথবাড়ি ফিরে যাচ্ছি মালদাতে। খারাপ লাগলো যে ভেতরে ঢুকতে পারলাম না, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, রেস্ট্রিকশনস এখানে, যে ছবি তোলা যাবে না। আমি জানি না এই রেস্ট্রিকশনসগুলো কেন হয়। তো যাই হোক, বাইরে থেকে যেটুকু দেখা সেটুকু দেখলাম। এখন এই যে উল্টো দিকে আদিনা মোড়,
আর আপনারা দেখতে পাচ্ছেন ওখানেই আদিনা মসজিদটা আছে। এখন মালদা যাব, হাইওয়েতে দাঁড়িয়ে আছি। আদিনা থেকে শেয়ার অটো করে এবার সোজা চলে এলাম মালদার রথবাড়ি বাস স্ট্যান্ডে। গৌড় হোক কি পান্ডুয়া, যে কোনো জায়গার বাস, অটো, টোটো বা ট্রেকার পেয়ে যাবেন এই বাস স্ট্যান্ড থেকেই। তাই গাড়ি রিজার্ভ না করে অল্প খরচে ঘুরতে চাইলে চোখ বন্ধ করে চলে আসুন রথবাড়ি বাস স্ট্যান্ডে। আদিনা দেখার পর আবার চলে এসেছি গৌড়ে। কালকে শুধু একদিন দেখে মন ভরেনি, আমার মনে হলো যে আরেকবার যাই। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কালকে তো আমি গাড়ি ভাড়া করে এসেছিলাম, 2000 টাকা লেগেছিল। আজকে কিন্তু আমি অনেক সস্তায় এসেছি, আপনারাও এরকমভাবে আসতে পারেন। আপনারা যেটা করবেন, মালদা রথবাড়িতে চলে আসবেন, ওখান থেকে মহতিপুরের ট্রেকার বা ওই ম্যাজিক গাড়িগুলো যায়, আপনাকে রামকেলিতে নামিয়ে দেবে। এখানে 25 টাকা ভাড়া নেয়। এবার রামকেলিতে নেবে, আপনি যদি 10 টাকা টোটো ভাড়া করেন তাহলে আপনাকে একদম বড়সোনা মসজিদ বা আপনার বারোদুয়ারির সামনে নামিয়ে দেবে। এখান থেকে দাখিল দরজা, ফিরোজ মিনার, এগুলো সব কাছাকাছির মধ্যে। গৌড়ে ঢোকার মুখেই রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দির বা রামকেলি মন্দির। মনে করা হয় 1515 সালে বৃন্দাবন যাবার পথে চৈতন্যদেব এই জায়গাটিকেই বেছে নিয়েছিলেন তার অস্থায়ী বাসস্থান হিসাবে। এখানে কেলিকদম্ব গাছের নিচে আজও দেখে নিতে পারেন মহাপ্রভুর পায়ের ছাপ। চরণ মন্দির থেকে মাত্র 650 মিটার দূরে অবস্থিত গৌড়ের অন্যতম আকর্ষণ বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ। বারোদুয়ারি কথাটি এসছে এখানকার 12টি দরজা থেকে, তবে তার শুধু 11টিই খোলা আছে। বলা হয় এই মসজিদটির উপরে ছিল সোনালি রঙের 44টি ডোম বা গম্বুজ, কিন্তু তার অতি সামান্যই আজ অবশিষ্ট আছে। বড়সোনা মসজিদ কথাটির উৎপত্তিও সম্ভবত সেখান থেকেই। বাঙালি ও ইন্দো ইসলামিক শিল্পশৈলীর সংমিশ্রণে তৈরি এই মসজিদটির উপরে টেরাকোটার ও পাথরের কাজ দেখার মতন। বলা হয় এই মসজিদটির নির্মাণে ব্যবহৃত কালো পাথরগুলি নিয়ে আসা হয়েছিল অধুনা ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় থেকে। 1526 সালে সুলতান নাসিরুদ্দিন শাহ কর্তৃক নির্মিত এই মসজিদটি হল হুসেন শাহী রাজত্বকালের স্থাপত্য ও ভাস্কর্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেলামি দরজা বা দাখিল দরজা। অ্যাকচুয়ালি এই নামটা কোথা থেকে এসছে, দাখিল বা সেলামি দুটোরই নামের অর্থ কি? দাখিল কেন? কারণ এত বড় দরজা যে এর নিচ দিয়ে হাতি পর্যন্ত প্রবেশ করে যেতে পারত। আর সেলামি দরজা এই জন্য নাম, কারণ সুলতান যখন আসতেন এটার ভেতর দিয়ে, তখন এই গেটের দুদিক থেকে, এই যে ওপরটা দেখছেন, এখান থেকে তোপধ্বনি করে তাকে স্বাগত করা হতো। তো সেই জন্য এটার নাম সেলামি দরজা বা দাখিল দরজা। এটা আপনার বড়সোনা মসজিদ থেকে ওই 700-800 মিটারের মধ্যে। আপনি যখন বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি আসবেন তখন আপনি এটাকে কভার করে নিতে পারেন, এটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে। এখন যাচ্ছি ফিরোজ মিনার। আর কোনো টোটো পাচ্ছি না, গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি, দুদিকে আমবাগান, ক্ষেত, তার ভেতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এক দাদা সাইকেল নিয়ে যাচ্ছিল, দাদাকে বললাম, দাদা দাদা তোমার সাইকেলে চড়ে পড়ি? ঠিক আছে, থ্যাংক ইউ, তুলছি তোমাকে কিন্তু। এই যে এই দাদা আমাকে ছেড়ে দেবে। সাইকেলে করে যাচ্ছি, দাদার সাইকেলে করে, দাদা একটু এগিয়ে দেবেন বললেন, তো অনেকটাই সুবিধা হলো। এখানকার লোকজন সত্যি খুব ভালো। একবার জিজ্ঞেস করলাম, দাদা বললো হ্যাঁ আমি ছেড়ে দেবো। তো চলুন সাইকেলের মজা নিতে নিতে গ্রামের রাস্তা দিয়ে এখন যাই। পিছনে এখন আপনারা দেখছেন ফিরোজ মিনার। এই ফিরোজ মিনার তৈরি করেছিলেন হাবসি বংশের রাজা সাইফুদ্দিন ফিরোজ শাহ। বলা হয় 1486 থেকে 1489 সালের মধ্যে এটা তৈরি হয়েছিল। আর্কিটেকচারালি এটা হচ্ছে তুগলকি আর আপনার টেরাকোটার একটা সংমিশ্রণে তৈরি হয়েছে। দিল্লির কুতুব মিনারের সাথে এটার অনেকটা মিল পাবেন। আপনার এখানে টোটাল 73 স্টেয়ার কেস, মানে 73টা সিঁড়ি আছে, স্পাইরাল স্টেয়ার কেস আছে, 5 তলা এটা।
আর আমি যদি হাইটের কথা বলি তাহলে এটা 86 ফিট হাইটে আর পরিধি হচ্ছে 62 ফিট। পৌঁছে গেলাম তাঁতিপাড়া মসজিদে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও এই মসজিদটির টেরাকোটার কাজ আপনাকে অবাক করবেই। পাথরের 4টি স্তম্ভ দ্বারা মাঝখান থেকে বিভক্ত আয়তক্ষেত্রাকার এই মসজিদটি নির্মাণ করেছিলেন সম্ভবত মিরশাদ খান 1480 সালে। মনে করা হয় তাঁতিপাড়া মসজিদের পূর্ব দিকের 2টি সমাধি আসলে মিরশাদ খান ও তার কন্যা জুল ফারহানের। আবার কেউ কেউ মনে করেন এই সমাধি 2টি হল উমর কাজী ও তার ভাইয়ের। তাঁতিপাড়া মসজিদ দেখে এবার পৌঁছে গেলাম গৌড়ের আরও এক অন্যতম আকর্ষণ লোটন মসজিদে। সম্ভবত 1475 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ কর্তৃক নির্মিত এই মসজিদটির ইটের ওপর মিনার কারুকার্য একসময় ছিল দেখার মতন। তবে শতাব্দী পেরিয়ে আজ তার খুব সামান্যই অবশিষ্ট আছে। তবে এখানকার টেরাকোটার অসামান্য সুচারু কাজ আপনার নজর কাড়বেই। এবার পৌঁছে গেলাম মালদা ট্রিপের শেষ আকর্ষণ চামকাঠি মসজিদে। এখানে বলে রাখি, চামকাঠি মসজিদ ও চামকান মসজিদ কিন্তু আলাদা। আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছি চিকা বা চামকান মসজিদ। এই চামকাঠি মসজিদটি সম্ভবত তৈরি করেছিলেন ইলিয়াস শাহী রাজবংশের শাসক ইউসুফ শাহ 1475 সালে। মনে করা হয় এই মসজিদটি নির্মাণে কাজ করেছিলেন চামকাঠি শ্রেণীর একদল মানুষ, আর সেই থেকেই এই মসজিদটির নাম চামকাঠি। এই যে একটা টোটো পেয়ে গেছি, টোটোতে করে এখন বাস স্ট্যান্ড চলে যাচ্ছি। আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইছি এই জায়গাটা থেকে, কারণ এখন করার কিছু নেই। সেখানে এখানে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। আর আমি জানিও না মালদার জন্য কখন বাস আসবে কী আসবে, যেহেতু জায়গাটা নতুন, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। এই যে ট্রেকারে উঠে গেছি, রানিং গাড়ি আছে। সন্ধ্যেবেলার পরে একটু অসুবিধা হয় বললে, কিন্তু দিনের বেলা কোনো অসুবিধা হয় না। তো এখন 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টার মধ্যে আবার রথবাড়ি পৌঁছে যাব। গৌড় থেকে রথবাড়ি পৌঁছে গেছি। আপনাদেরকে এখানে আর একটা থাকার জায়গা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি আম্রপালি, রথবাড়ির একদম ঠিক পাশে। মালদায় আপনারা এখানেও থাকতে পারেন। এই যে সামনে দেখুন রথবাড়ি বাস স্টপ, আর জাস্ট ঠিক সামনে আম্রপালি ট্যুরিস্ট ক্লাব। এখন একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপরে স্টেশনের উদ্দেশ্যে যাব। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখানে রথবাড়িতে আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম, হোটেল ইন্দ্রপ্রস্থ বলে। ওখানে রেস্টুরেন্টও আছে প্লাস থাকার জায়গাও আছে। তো আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি রথবাড়িতে এসে খাবার জন্য কোনো রেস্টুরেন্টে যেতে চান, আপনারা এটা ট্রাই করতে পারেন। এখন 3:10 বাজে। ভাবলাম এখান থেকে একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিই। 420 মোড়ে চলে আসুন। এখানে 420 মোড় নামটা একটু অদ্ভুত আমি জানি, কিন্তু এখানে দোকানটা কিন্তু একদম অথেন্টিক। রাধারানী মিষ্টান্ন ভাণ্ডার অনেকে সাজেস্ট করলেন, তো আমি যাই এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মালদা স্পেশালিটি কী কী মিষ্টি আছে আর কোন স্পেশাল মিষ্টিটা আছে। আমাকে এখানে বললো 420 মোড়ে আপনাদের দোকানে আসার জন্য। আবার খাবো কোনটা? আচ্ছা এইটা। এটা কি মালদাতেই আপনার পাওয়া যায় আর কি? এটা আপনাদের দোকানের স্পেশালিটি। আচ্ছা, আর আপনার কি আছে? এটা হচ্ছে কানসাট, এটাও আপনাদের দোকানের বিখ্যাত। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল কানসাট, এইটা হচ্ছে আপনার রসকদম্ব। এই 3টে তাহলে আপনাদের দোকানের স্পেশালিটি আর কি। মিষ্টির মধ্যে থেকে আমি এই কানসাট স্পেশালটা নিলাম, আবার খাবো নিলাম। এটা আপনার কানসাট স্পেশালটা 20 টাকা, আবার খাবোটাও 20 টাকা। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে রসকদম্ব, এটাও মালদা স্পেশাল। এটা 15 টাকা করে পিস। তো আমি এই 3টে মিষ্টি নিলাম। এবার স্টেশনের দিকে যাচ্ছি। সুকান্ত মোড় থেকে 1.3 কিলোমিটার। আমি ভাবলাম হেঁটেই চলে যাই। মালদা টাউন স্টেশনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এবার স্টেশনে ঢুকে যাব, ঢুকে ট্রেন ধরবো বন্দে ভারত 5:48-এ। ঢুকে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত 17:45। অ্যানাউন্স করে দিয়েছে গাড়ির আসছে, আর কিছুক্ষণের মধ্যেই বন্দে ভারত চলে আসবে মালদা টাউন স্টেশনে। কম্পার্টমেন্ট হচ্ছে C6, এখন C6-এর দিকে যাচ্ছি। শেষে প্রতীক্ষার অবসান। এই যে বন্দে ভারত ঢুকে গেছে অনেকক্ষণ ওয়েট করার পরে, তবে একদম রাইট টাইমেই আছে। এখন তাড়াতাড়ি নিজের কোচ নাম্বারের সামনে গিয়ে সিটে বসে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। অ্যাট লাস্ট
মানে আর কি টাইমটা কাটলো। এবার সোজা কলকাতা। এই জাস্ট এসে এনারা খাবার দিয়ে গেলেন, খিদেও পেয়ে গেছিল। এখানে একটা ম্যাঙ্গো জুস, একটা চিড়ে ভাজা, একটা ক্যারামেল পপকর্ন, আর এখানে চায়ের জন্য অর্ডার দিয়েছেন। 13 মিনিট বাদে বোলপুরে ঢুকলো, সবাই উঠছেন। ডিনার সার্ভ করে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী দিয়েছে। এখানে জিরা রাইস, ডাল, চিকেন, আলুর একটা তরকারি হবে এটা, আর 2 পিস রুটি, আর এখানে দই। বন্দে ভারতের খাবার নিয়ে আমার কোনোদিনই কমপ্লেন ছিল না। ওভারঅল যা প্রাইস আমরা পে করি সেই হিসাবে যা খাবার দেওয়া হয় যথেষ্ট জাস্টিফাইড। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, যখন বিদেশে যাই তখন ট্রেনের জন্য যে পরিমাণ টাকা আমি দিই তাতে যা পাই, এবং আমাদের দেশে এখানে বন্দে ভারতের জন্য আমি যা পে করছি এবং তার এগেনস্টে যে ফেসিলিটিস বা যেগুলো প্রোভাইড করা হচ্ছে, দ্যাট ইজ মোর দ্যান অ্যাডিকুয়েট। বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে, আগেই চলে এসেছিল। তো এখন নামছি, প্রায় আধ ঘন্টা আগে চলে এসেছিল, কারশেডের আগে দাঁড়িয়েছিল। এখন 10টা 25 বাজে, 10টা 30-এর জায়গায় বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ট্রিপে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দ থাকুন। নমস্কার।